এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নিহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অসময় এসো না। বউবাজার থানার দুপুরগুলো একটা অদ্ভুত ক্লান্তিতে ডুবে থাকে। স্যাঁতস্যাঁতে দেওয়াল, পুরনো ফাইলের ধুলো আর সস্তা সিগারেটের পোড়া গন্ধ মিলেমিশে একটা দম বন্ধ করা পরিবেশ। সেই পুরনো ফ্যানটার ঠিক নিচে দাঁড়িয়ে আছে 38 বছরের ইন্সপেক্টর বিক্রম। তার খাঁকি ইউনিফর্মের হাতা কনুই পর্যন্ত গোটানো, চড়া কাঁধ, চোখের নিচে রাতের পর রাত জেগে থাকার চাপ। তাকে দেখলে মনে হয় মানুষটা বহু বছর ধরে ঠিকমতো ঘুমোয়নি। আর তার ঠিক সামনে মেঝেতে বসে থরথর করে কাঁপছে রতন নামের এক ছিঁচকে চোর। বিক্রম এমনিতে লাঠি ব্যবহার করে না। তার ডান হাতের একটা চড়ই মানুষের আত্মবিশ্বাস খুঁজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গয়নাগুলো ওই কালো ব্যাগে ছিল না রতন? আমি তোকে একবার জিজ্ঞেস করবো, একবার, শেষবার, বাকি সেটটা কোথায়? চুপচাপ বল। সত্যি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমার বউ হাসপাতালে আছে স্যার। বউ হাসপাতালে, তাই চুরি করতে গেছিলি? মিথ্যে কথা বলার জায়গা পাস না, সত্যিটা বল, নাহলে হাঁটুর মালাই চাকিগুলো দুটো আমি এমন ভাঙবো না, 1 মাস নিজের পায়ে হেঁটে বাথরুম যেতে পারবি না বাচ্চা। বল। সাহায্য করুন প্লিজ, প্লিজ কেউ আমাদের সাহায্য করুন। আমার ছেলে হারিয়ে গেছে। প্লিজ প্লিজ কেউ একটু সাহায্য করুন, প্লিজ খুঁজে এনে দিন ওকে, প্লিজ। থানার দরজায় এসে দাঁড়িয়েছে 32 বছরের অঞ্জলি। পরনে দামি হালকা গোলাপি রঙের শিফন শাড়ি, কিন্তু সেই অভিজাত সাজ আজ সম্পূর্ণ অগোছালো। তার চোখ ফোলা, কাজল লেপটে গাল বেয়ে নেমেছে। বুকের কাছে একটা ছোট হ্যান্ডব্যাগ শক্ত করে আঁকড়ে ধরে আছে, যেন ওটাই তার একমাত্র সম্বল। তার ঠিক দুপা পেছনেই হেঁটে আসছে বছর 40-এর সমীর। পরনে নিখুঁত ইস্ত্রি করা সাদা লিনেনের শার্ট, মুখে একটা জমাট বাঁধা নিষ্পৃহতা। সমীরের হাঁটার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো আতঙ্ক নেই। থানার নোংরা পরিবেশের দিকে সে এমন চরম বিরক্তি নিয়ে তাকিয়ে রয়েছে, যেন ভুল করে কোনো আস্থা করে চলে এসছে। দাস, হ্যাঁ স্যার। এই দম্পতিকে চেয়ারে বসাও, ডিটেলস না ওদের। আর রতনটাকে না লকআপ ঢোকা তো, 10 মিনিটের মধ্যে মুখ না খুললে আমার ওই বেল্টটা নিয়ে এসো। কাবার্ডে আছে যেটা। ঠিক আছে স্যার। হ্যাঁ বসুন ম্যাডাম। বয়স, নাম, ঠিকানা আর বাচ্চা কীভাবে হারালো বলুন। আমার ছেলে মাত্র 5 বছর বয়স। 5 বছর বয়সের একটা বাচ্চা স্কুলের গেটে দাঁড়িয়েছিল। বিশ্বাস করুন, শুধুমাত্র জ্যামের জন্য আমার গাড়িটা পৌঁছতে মাত্র 2 মিনিট লেট হয়েছে। জাস্ট 2 মিনিট। গিয়ে দেখি ও নেই। সিকিউরিটি বললো ওনাকে রাস্তার দিকে হেঁটে যাচ্ছিল, কিন্তু ও তো কোথাও একা যায় না। ম্যাডাম একটু শান্ত হন। বাচ্চার কোনো শত্রু ছিল নাকি? মানে কাউকে সন্দেহ করছেন? শত্রু? ও একটা
বাচ্চা ইন্সপেক্টর, ও সবাইকে ভালোবাসে, ওর কি করে শত্রু থাকতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা কি পড়েছিল? নীল রঙের একটা স্কুলের সোয়েটার, সাদা প্যান্ট, আর আর পিঠে একটা ডাইনোসর রাখা ব্যাগ। প্লিজ ওকে খুঁজে এনে দিন। ও অন্ধকারে খুব ভয় পায়, আমি জানি না ও এখন কি করছে। প্লিজ প্লিজ ওকে খুঁজে এনে দিন, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। অঞ্জলি হঠাৎ সমীরের দিকে ফেরে। সে আশা করেছিল তার স্বামী এতক্ষণে থানা মাথায় করে ফেলবে, কিন্তু সমীর তার থেকে ঠিক এক পা পিছনে দাঁড়িয়ে দুটো হাত বুকের কাছে জড়ো করে দেওয়ালের একটা নোংরা দাগের দিকে তাকিয়ে রয়েছে। এই এই তুমি কিছু বলছো না কেন সমীর? টেল দেম এটা কতটা ইম্পর্টেন্ট, অফিসারকে বলো এটা ইমার্জেন্সি। তুমি চুপ করে আছো কেন? পুলিশ রিপোর্ট নিচ্ছে অঞ্জলি। আমি চিৎকার করলে বা তুমি সিন ক্রিয়েট করলে আয়ুষকে তো তাড়াতাড়ি ফিরিয়ে আনা যাবে না। সো কোয়াইট। দেখেছেন, এই সব কিছুর মধ্যে আপনার বাচ্চার নামটাই তো বলেননি। নামটা বলুন তো। হ্যাঁ, ওর নাম আয়ুষ মুখার্জি। আয়ুষ মুখার্জি, হ্যাঁ। আর আপনাদের নাম? বাবার নাম সমীর মুখার্জি, আর আমার নাম অঞ্জলি সেন। অঞ্জলি সেন নামটা ঘরের ভেতর একটা নীরব স্পন্দন তৈরি করে। অঞ্জলি। বিক্রমের ডান হাতটা টেবিলের কোনায় আটকে যায়। যে মানুষটা একটু আগে একটা অপরাধীকে নির্দয়ভাবে মারছিল, তার ঘাড়ের শক্ত পেশিগুলো হঠাৎ যেন শিথিল হয়ে যায়। সে ফিরে যায় 6 বছর আগের উত্তর কলকাতার সেই মেসবাড়িটায়, যেখান থেকে সবটা শুরু হয়েছিল, আর শেষও হয়েছিল সেখানেই। সেই পরিচিত গলার স্বরটা যেন ওর কানে ফিস ফিস করে ওঠে। বিক্রম? সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, আলোর নিচে এগিয়ে আসে। বিক্রমকে দেখে অঞ্জলির নিঃশ্বাস আটকে আসে। হাতের দামি ব্যাগটা মেঝেতে খসে পড়ে। বিক্রম, তুমি? বিক্রমের চোখের সেই রাগ 1 সেকেন্ডের জন্য উধাও হয়ে যায়, আর তার জায়গায় ফুটে ওঠে একটা গভীর পুরনো ক্ষত। যে মেয়েটির জন্য একদিন সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, আজ সে অন্যের স্ত্রী। বিক্রমের দৃষ্টি অঞ্জলির থেকে সরে গিয়ে স্থির হয় সমীরের ওপর। তুমি কবে থেকে? তুমি তো... দাস, হ্যাঁ স্যার। ফাইলটা আমায় দাও। এই তো, এই। বাচ্চা ঠিক কখন হারিয়েছে? 2 ঘন্টা আগে। তুমি ওকে খুঁজে দেবে বিক্রম? বলো তুমি পারবে, প্লিজ। আপনাদের ফোনটা অন রাখবেন, খবর দেবো আমরা। অফিসার, আমি সমীর মুখার্জি। আমি জানি পুলিশের সিস্টেম ঠিক কিভাবে কাজ করে। দেখুন, আমার মনে হয় এটা একটা সাধারণ কিডন্যাপিং। পয়সার লোভ, মারাত্মক লোভ। টাকা যা লাগবে আমি দিয়ে দেবো, আর আপনার উপর মহলের কাউকে ফোন করতে হলে সেটাও আমি করতে পারি। ইউ জাস্ট ফাইন্ড মাই সান। টাকার জোর আর পলিটিক্যাল কানেকশন এই থানার বাইরে দেখাবেন মুখার্জিবাবু। আপনার ছেলেকে খোঁজার দায়িত্ব এখন আমার। আপনারা আসতে পারেন। না বিক্রম, আমি এখানেই থাকতে চাই। আমি বাড়ি যেতে পারবো না এই মুহূর্তে। আমি বললাম আপনারা বাড়ি যান। দাস, আশেপাশের সব সিসিটিভি ফুটেজ আমার টেবিলে চাই 1/2 ঘন্টার মধ্যে। আর টিমের সবাইকে অ্যালার্ট করো, আসতে বলো। কেবিনের দরজা বন্ধ হতেই বিক্রমের মুখের সব কাঠিন্য খসে পড়ে।
সে টেবিলের উপর রাখা ফাইলে আয়ুষের ছবিটার দিকে তাকায়। আয়ুষ অঞ্জলির একমাত্র সন্তান, তার প্রেমিকার ছেলে, সেই প্রেমিকা যাকে সে একদিন নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল। অতীতের পাতা উল্টে গেলে কিছু বিকেল বড় বেশি সুন্দর দেখায়। আজ থেকে 6 বছর আগে যখন বিক্রমের কাছে কোনো খাঁকি ইউনিফর্ম ছিল না, ছিল শুধু অঞ্জলির হাত ধরার বেপরোয়া অধিকার। এই বিক্রম, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে মণ্ডপের পিছনটায় এসো, কেউ যেন না দেখে। বাবার পাড়া তো ভাইগুলো এখানেই ঘুরছে। অঞ্জলি, তুমি শাড়িটা মানে ওয়াও, কেমন দেখাচ্ছে দেখো না। অনেকবার চেষ্টা করলাম শাড়িটা পরতে, কিন্তু পারলামই না। শেষে মা পরিয়ে দিল, কিন্তু এত তাড়াহুড়ো করে পরিয়েছে না, দেখো কুচিটা ঠিক করে করতে পারেনি। বিক্রম কোনো কথা না বলেই ধীরে ধীরে হাঁটু গেড়ে নিচে বসে। অঞ্জলি চমকে উঠে দুপা পেছনে যেতে গেলে বিক্রম তার শাড়ির কুচিটা হাত দিয়ে চেপে ধরে। তারপর নিজের পকেট থেকে একটা লুকিয়ে রাখা সেফটি পিন বের করে খুব সাবধানে তা আটকে দেয় অঞ্জলির শাড়ির কুচিতে। এই, তুমি পকেটে সেফটি পিন নিয়ে ঘোরো? পাগল নাকি? যে মেয়ের সবসময় অগোছালো থাকার অভ্যাস, তার প্রেমিককে একটু রেডি থাকতেই হয় ম্যাডাম। এবার বলো, মা সরস্বতীর কাছে কি চাইলে আমার জন্য? চাইলাম এবার যেন তুমি পরীক্ষায় পাশ করে যাও। হ্যাঁ মানছি, তোমায় হলুদ পাঞ্জাবিতে হ্যান্ডসাম লাগে, কিন্তু পুলিশের খাঁকি ইউনিফর্মে না একদম হিরো লাগবে। তাই? আচ্ছা, আমার হিরোর মতন লাগলে তুমি কি করবে শুনি একটু। কি আবার করব? হাতে একটা সেফটি পেন ধরিয়ে বলবো, স্যার শাড়ির কুচিটা একটু ঠিক করে দিন না। বাবা বাবা, কুচি ঠিক করে দিন। আটচল্লিশ ঘন্টা কেটে গেছে। কলকাতার মতো একটা ব্যস্ত নির্মম শহরে একটা 5 বছরের বাচ্চা হারিয়ে গেলে শহরের কিছু এসে যায় না। ট্রাম চলে, লোকাল ট্রেনের ভিড় বাড়ে, চায়ের দোকানে রাজনীতি নিয়ে তর্ক হয়, শুধু কিছু কাছের মানুষের ঘুম উড়ে যায়। ইন্সপেক্টর বিক্রম গত 2 দিন স্নান করেনি। ইউনিফর্মের বোতাম খোলা, চোখ দুটো রক্ত জবার মতো লাল। সে পাগলের মতো শহরের অন্ধকার অলিগলি চষে বেড়াচ্ছে। মেটিয়া বুরুজ, খিদিরপুর ডক, ট্যাংরার চামড়ার কারখানা, কোথাও কোনো সাদা ভ্যানের খোঁজ নেই। খিদিরপুরের একটা বেআইনি মদের ঠেকে বেঞ্চের ওপর বসে আছে বিক্রম। ব্যাকগ্রাউন্ডে পুরনো রেডিওতে খুব নিচু স্বরে গান বাজছে। টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে ভিজিয়ে দিচ্ছে বিক্রমকে। আর তার সামনে দাঁড়িয়ে রীতিমতো ঠক ঠক করে কাঁপছে লালু, এই এলাকার সবচেয়ে বড় ইনফরমার। মাত্র 48 ঘন্টায় একটা জলজ্যান্ত বাচ্চা হাওয়া হয়ে গেল। তুই বলছিস তোর কাছে কোনো খবর নেই? তুই কি আমাকে কনস্টেবল দাস ভেবেছিস? হ্যাঁ, বিশ্বাস করুন সাহেব, আমি সব জায়গায় লোক লাগিয়েছি। ওই ওই সাপের ট্যাটুওয়ালা ড্রাইভার বা সাদা ভ্যান, কোনোটার খোঁজ। বিক্রম হঠাৎ হাতে ধরা কাঁচের গ্লাসটা লালুর কপালের ঠিক পাশ দিয়ে দেওয়াল লক্ষ্য করে ছুঁড়ে মারে। লালু ভয়ে চিৎকার করে মেঝেতে বসে পড়ে। তোর ওই নোংরা ব্যবসাগুলো আমি চোখ বুঝে সহ্য করি, কারণ জানিস তার বদলে আমার যখন যা ইনফরমেশন লাগে তুই দিস। দ্যাটস আওয়ার ডিল, তাই না? কিন্তু একটা 5 বছরের বাচ্চা, একটা 5 বছরের
বাচ্চাকে যারা তুলে নিয়ে যায় তাদের যদি তুই বাঁচানোর চেষ্টা করিস, আমি তো কই খিদিরপুরের রাস্তার মাঝখানে পুঁতে দেবো। স্যার 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 ছেড়ে দিন স্যার স্যার বাড়িতে বউ বাচ্চা আছে স্যার 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 শুনুন, আমি 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 শিওর নই, কিন্তু কাল রাতে বাবুঘাটের দিকে একটা রাধা অমনি ভ্যান কদমতলার ওই পুরনো গোডাউনের দিকে যেতে দেখা গেছে স্যার। আর স্যার ওই গোডাউনটা এখনও বন্ধ স্যার, শুধু ওই মাল পাচার করার আগে দু একদিনের জন্য পার্টিরা ওখানে মাল রাখে স্যার। আমি আর কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, বাড়িতে বউটা অপেক্ষা করতে স্যার, যাবো স্যার। এই তো দেখ, বলতে পারলি, তাই না? এলাম। ও মনে রাখবি একটা কথা, ইনফরমেশন ভুল হলে বাঁচবি না। যদি এই পরীক্ষা পাশ করতে পারি তাহলেই অঞ্জলির বাবার সামনে দাঁড়ানোর মতো মুখ থাকবে, কিন্তু না পারলে না, না 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 পারতেই হবে, অঞ্জলির জন্য পারতে হবে, পড়তেই হবে আমায়। আইনটা এত জটিল কেন রে বাবা? মানুষের জীবনে এত নিয়মে বাঁধার কোনো দরকার ছিল? খেয়ে কাজ নেই। ও না, পড়তে হবে। বাবা আবার আজ সমীরের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছে, কিন্তু বাবা বলছে বাবা নাকি ওদের কথা দিয়ে ফেলেছে। কি হলো বিক্রম, কিছু বলো, তুমি চুপ করে থাকলে হবে না। আমার কাছে বলার আর কিছু নেই, কিছুই নেই। তুমি এইভাবে আমায় প্রেশারাইজ করতে থাকলে কি আমি 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 এই পরীক্ষা পাশ করে যাবো নাকি? আমাকে এসব বলে কি হবে অঞ্জলি? দেখছো তো, চেষ্টা করছি আমি, হচ্ছে না, আমি কি করব? সেই রাতে বিক্রম তার বইয়ের পাতার চেয়েও বেশি সময় তাকিয়েছিল জানলার বাইরে অন্ধকার কলকাতার আকাশের দিকে। সে তখনও জানত না পড়াশোনা না করাটা তাকে কেবলমাত্র পরীক্ষাতেই পিছিয়ে দেয়নি, বরং তাকে পিছিয়ে দিয়েছিল ভালোবাসার দৌড়েও। গঙ্গার ধারের একটা পরিত্যক্ত গোডাউন, চারদিকে পচা মাছ, জংধরা লোহা আর শ্যাওলার গন্ধ। বৃষ্টির জন্য আজ রাতে ঘাটে কোনো লোক নেই। গোডাউনের ভেতরে টিম টিম করে চলছে একটা হলুদ বাল্ব। বিক্রমের জিপটা দূরে দাঁড়িয়েছে। ব্যাকআপ টিমের জন্য সে অপেক্ষা করেনি। সে আজ সমস্ত পুলিশ প্রোটোকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দরজার ফাঁক দিয়ে বিক্রম দেখে গোডাউনের মাঝখানে কয়েকটা কাঠের ক্রেটের ওপর বসে আছে দুটো লোক। তাদের হাতে দেশি মদের বোতল আর তাস। আর ঠিক তাদের পিছনে একটা নোংরা বস্তার উপর গুটিসুটি মেরে বসে আছে আয়ুষ। ছেলেটা নীল রঙের স্কুলের সোয়েটার কাদায় মাখামাখি, শুধু দুহাতে নিজের ডাইনোসর আঁকা ব্যাগটা বুকে জড়িয়ে থরথর করে কাঁপছে। সেই দৃশ্য দেখে বিক্রমের মাথায় যেন আগুন জ্বলে উঠল। গোডাউনে বসে থাকা ওই দুটো লোক ছাড়াও ভেতরে আরো কয়েকজন গুন্ডা আছে, কিন্তু তার পরোয়া না করেই দরজাটা সজোরে লাথি মেরে খুলে ভেতরে ঢুকে যায় সে। এই নড়বি না কেউ, জায়গা থেকে 1 ইঞ্চি নড়লে না মাথার খুলি উড়িয়ে দেব। লোক দুটো চমকে ওঠে। একজন পকেট থেকে ছুরি বের করার চেষ্টা করে। বিক্রম 1 সেকেন্ডও সময় নষ্ট না করে লোকটার হাঁটুর নিচে গুলি করে। গুলির প্রচন্ড শব্দে গোডাউন কেঁপে ওঠে। আয়ুষ চিৎকার করে ছোট্ট দুটো হাত দিয়ে নিজের কান বন্ধ করে দেয়। দ্বিতীয় লোকটি একটা লোহার রড নিয়ে বিক্রমের দিকে তেড়ে আসতেই বিক্রম তাকে একটা সজোরে ঘুষি মারে। লোকটা ছিটকে গিয়ে পড়ে কাঠের ক্রেটের ওপর। বিক্রম লোকটার বুকে বুট চেপে ধরে। বাচ্চাটা বেঁচে আছে বলে তোরা বেঁচে গেলি,
নাহলে আজ তোদের লাশ গঙ্গায় ভাসিয়ে দিতাম। বিক্রম ফিরে তাকায় আয়ুষের দিকে। ছেলেটা ভয়ের দেওয়ালে সিঁধিয়ে গেছে। তার চোখ দুটো ভয়ে কান্নায় ছলছল করছে। বিক্রমের বুকের ভেতরটা অদ্ভুতভাবে মোচড় দিয়ে ওঠে। সে তার রক্তমাখা হাত দুটো প্যান্টে মুছে নিয়ে ধীরে ধীরে আয়ুষের দিকে এগিয়ে গিয়ে হাঁটু কেড়ে বসে। আয়ুষ, ভয় নেই চ্যাম্পিয়ন, আমি ইন্সপেক্টর বিক্রম। তোমার মাম্মা পাঠিয়েছে আমায়। মাম্মা, মাম্মা কোথায়? মাম্মা? মাম্মা তো বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। খুব চিন্তা হচ্ছে তো তোমার জন্য, তাই আমায় পাঠিয়েছে। চলো আমরা মাম্মার কাছে যাব, আর তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, আমি আছি তো। আয়ুষ আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ছুটে এসে বিক্রমের গলা জড়িয়ে ধরে কেঁদে ওঠে। বিক্রম তাকে বুকে জড়িয়ে নেয়। একটা অদ্ভুত উষ্ণতা বিক্রমের সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু গল্পের ক্লাইম্যাক্স তখনও বাকি। বিক্রম আয়ুষকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। যে লোকটার হাঁটুতে সে গুলি করেছিল সে তখনও গুঙাচ্ছে। বিক্রম গিয়ে তার কলার চেপে ধরে। এই এই, তোদের সুপারিটা কে দিয়েছিল রে? টাকাটা কে দিয়েছিল? সত্যি সত্যি জবাব দিবি, নাহলে শালা এখান থেকে কিন্তু লকআপ পৌঁছতে দেবো না, রাস্তায় এনকাউন্টার করে দেবো আমি। ওইটুকু একটা বাচ্চার এই অবস্থা করেছিস তোরা? আমরা আমরা কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। আমার শুধু বলা হয়েছিল বাচ্চাটাকে দুদিন আটকে রাখতে, তারপর কাল ভোরে বড়ের কাছে একটা পার্টির হাতে তুলে দিলে। আর কি জানি না স্যার। নাম বল, নাম। কন্ট্রাক্টটা কার? অ্যাকাউন্টে অ্যাডভান্সটা কে দিয়েছিল? তা শুনতে পাচ্ছিস তুই কি বলছি? এক একটা জবাব লাগবে, নামটা বল। বলছি স্যার, বাবু, আলিপুরের বাবু, মানে সমীর বাবু। বিক্রমের মনে হলো পায়ের তলা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। এই সমীর কি? সমীর মুখার্জি, আয়ুষের নিজের বাবা। একজন বাবা নিজের ছেলেকে কিডন্যাপ করিয়ে পাচার করার প্ল্যান করেছে। কিন্তু কেন? মুক্তির জন্য? নাকি নাকি টাকার জন্য? না না না, এটা হতে পারে না। মিস্টার মুখার্জির তো টাকার অভাব নেই। তাহলে বিক্রমের চোখের দৃষ্টি পাথর হয়ে যায়। সে লোকটার পকেট হাতড়ে তার মোবাইল ফোনটা বের করে। লাস্ট ডায়াল নাম্বার 98677899। নাম্বারটা আর কারণ নয়, আয়ুষের নিজের বাবা সমীর মুখার্জির। বিক্রম আয়ুষকে বুকের কাছে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো মিস্টার মুখার্জি। তুমি শুধু একজন অপরাধী নও, তুমি একটা রাক্ষস। ছাড়বো না তোমায় আমি। রাতের শহরে নিস্তব্ধতা চিরে বিক্রমের পুলিশ জিপ ছুটে চলেছে আলিপুরের দিকে। বিক্রম এখনো জানে না যে সত্যিটা সে আর কিছুক্ষণের মধ্যে জানতে চলেছে তা তার গত 6 বছরের জীবনটাকে এক মুহূর্তে একটা আস্ত মিথ্যে প্রমাণ করে দেবে। রাত তখন প্রায় 11টা। আলিপুরে সমীর মুখার্জির 3 তলার বিলাসবহুল ফ্ল্যাট। ঘরের তাপমাত্রা সেন্ট্রাল এসির কারণে বেশ ঠান্ডা। সমীর ড্রয়িং রুমের রিক্লাইনারে বসে আছে। তার হাতে একটা দামি ক্রিস্টালের গ্লাস। সমীর খুব শান্ত। তার চেহারায় বিন্দু মাত্র উৎকণ্ঠা নেই, বরং অদ্ভুতভাবে রিল্যাক্সড। অন্যদিকে অঞ্জলি ঘরের এক কোণায় সোফায় মাথা গুঁজে বসে আছে। তার চোখের জল শুকিয়ে গেছে। শরীরটা নিথর হয়ে পড়ে আছে সোফার উপর, আর এক দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে
হয়তো নিজের জীবনের ঘটনাগুলোকে একের পর এক সাজানোর চেষ্টা করছে। সেদিনও কলকাতায় বৃষ্টি পড়েছে। কলেজ স্ট্রিটের গলিতে তখন খুব একটা ভিড় নেই। অঞ্জলি একটা বেঞ্চে বসে চোখের জল মুছছে, হাতে একটা কাদা মাখা বই। এই হাসবে না তো বিক্রম, এটা হাসির কিছু নয়। বাবার দেওয়া প্রথম এডিশন ছিল এটা, আর আমি কাদায় ফেলে দিলাম বইটা। ইস, কভারটা পুরো নষ্ট হয়ে গেল। আরে বাবা, এটা তো জাস্ট একটা বই। দেখো এখন এই বইটাতে না, দেখো একটা ক্যারেক্টার এসেছে, একটা ওয়েট এডিশন ক্লাসিক। কালেক্টররা না এই লেভেলের অ্যাক্সিডেন্টাল আর্টের জন্য অনেক টাকা দিত গো, বিশ্বাস করো, সত্যি বলছি। বিক্রম, তুমি কিন্তু না ব্যাপারটাকে আরো খারাপ করে তুলছো। আরে আচ্ছা, আর এবার খাবো না আমি। কেন অঞ্জলি, এই সিঙ্গাড়াগুলোর দিকে তাকাও একবার। এই দেখো, এই হালকা সোনালি রং, ভেতরে আমাদের চাষি ভাইদের মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে বড় করা আলুর পুরকে সযত্নে আগলে রাখা এই ময়দার চাদর, 4 থেকে 5 দিনের রিইউজ করা, কালো হয়ে যাওয়া গাঢ় তেলে ভেজে তৈরি হয়েছে শুধু তোমারই জন্য। আর তুমি না বলার আগে ওদের কথা একবারও ভাবলে না? একটু খাও। এই, তুমি না একটা পাগল। দেখো, লোকেরা তাকিয়ে দেখছে। তাকাতে দাও, তাদের দেখতে দাও। তুমি হাসছো, ওটাই আমার কাছে সব। আমিও না, সত্যি একটুতেই কেঁদে ফেলি। তা কি হয়েছে? কিন্তু তোমায় একটু শক্ত হতে হবে। আর যেই দিনগুলোতে তুমি শক্ত থাকতে পারবে না, সেদিনগুলোর জন্য আমি তোমার পাশে থাকবো। শোনো, তুমি না সবসময় আমার পাশে থাকতে পারবে না বিক্রম। ইটস নট হিউম্যানলি পসিবল। থাকবো, আমি তোমায় কথা দিচ্ছি অঞ্জলি, আমি তোমাকে কোনোদিনও কাঁদতে দেব না। আয়ুষ! দরজা খুলতেই অঞ্জলির নিঃশ্বাস আটকে যায়। সামনে দাঁড়িয়ে আছে বিক্রম। তার ইউনিফর্ম সম্পূর্ণ ভিজে, গায়ের সাথে লেপ্টে আছে। কপালে আর হাতে রক্তের দাগ, আর তার বুকের ওপর মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে ছোট্ট আয়ুষ। আয়ুষ, আমার সোনা, আমার আয়ুষ, কোথায় ছিলে এতক্ষণ? আমার আয়ুষ, আমার আয়ুষ। অঞ্জলি, আয়ুষকে ভেতরের ঘরে শুইয়ে দিয়ে এসো। বিক্রম, তুমি ওকে ওকে কোথায় পেলে? কারা নিয়ে গেছিল আমার ছেলেকে? ওকে ভেতরে নিয়ে যাও অঞ্জলি। আমি আর মিস্টার মুখার্জি একটু প্রাইভেট কথা বলতে চাই। রাইট মিস্টার মুখার্জি? অঞ্জলি কিছুটা অবাক হলেও আয়ুষকে নিয়ে ভেতরের ঘরে চলে যায়। ড্রয়িং রুমে এখন শুধু বিক্রম আর সমীর। ইমপ্রেসিভ ইন্সপেক্টর, সত্যি ইমপ্রেসিভ। আমি ভেবেছিলাম পুলিশ অন্তত 4-5 দিন সময় তো নেবে। তা ঠিক কতটা টাকা দিতে হলো এই 3rd ক্লাস লোকগুলোকে মুখ খোলার জন্য? ধীরে ধীরে টুপিটা খুলে কাঁচের টেবিলের ওপর রাখে। তারপর সমীরের ঠিক মুখোমুখি সোফায় বসে। একটা সাধারণ কিডন্যাপার মুক্তিপণ চায় মিস্টার মুখার্জি। তারা দরদাম করে, কিন্তু যে লোকটা নিজেই নিজের ছেলেকে কিডন্যাপ করে, একটা 5 বছরের বাচ্চাকে বর্ডারে পাচার করে দেওয়ার প্ল্যান করে, সে কি চায় তা বলা মুশকিল। সমীরের গ্লাস ঘোরানো হঠাৎ থেমে যায়, আর ঠিক সেই মুহূর্তে ভেতরের ঘরের দরজা সামান্য খুলে বেরিয়ে আসতে গিয়েও আটকে যায় অঞ্জলি। বিক্রমের কথা শুনে দরজার কাছেই দাঁড়িয়ে পড়ে। আমার নাম বলেছে? সমীর, বিক্রম কি বলছে এসব? তুমি তুমি আয়ুষকে কিডন্যাপ করিয়েছো? আর ইউ ইনসেন?
ও তোমার ছেলে সমীর? কি বলছে ও এসব? ছি! অঞ্জলি, ও আমার ছেলে নয়। সো ইউ শাট আপ, ওকে? ইউ জাস্ট শাট আপ। ঘরের ভিতরের বাতাস যেন বরফ হয়ে যায়। বিক্রম অবাক হয়ে সমীরের দিকে তাকায়। তুমি কি ভেবেছিলে, হ্যাঁ? আমি কোনোদিন জানতে পারবো না? 5 বছর 5 বছর আমি একটা নোংরা মিথ্যে বুকে নিয়ে বেঁচে আছি। তুমি আমাকে বোকা বানিয়ে এই বিয়েটা করেছিলে, তাই না? আনসার মি অঞ্জলি। সমীর, আমি ইন্সপেক্টর, এই সমাজে একটা পুরুষ মানুষের সবচেয়ে বড় অপমান কি জানেন? যখন সে জানতে পারে তার স্ত্রীর সন্তানের বাবা সে নিজে নয়। 1 বছর আগে আমার একটা মেজর মেডিকেল টেস্ট হয়। ডক্টর আমাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আমি স্টেরাইল। আমি কোনোদিন কোনো সন্তানের জন্ম দিতে পারবো না। আমি কোনোদিন বাবা হতে পারবো না, কোনোদিনও না। বিক্রমের নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে অঞ্জলির দিকে তাকায়। অঞ্জলি 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। তুমি জানো আমার কেমন লাগতো? রোজ সকালে ওই বাচ্চাটা আমার সামনে দিয়ে ঘুরে বেড়াতো, আমাকে ড্যাডি বলে ডাকতো, আর আমাকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দিত যে আমি একজন ইনকমপ্লিট পুরুষ মানুষ। আমার অক্ষমতাকে রোজ ব্যঙ্গ করতো ওই বাচ্চাটা। আমি পারছিলাম না নিতে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। ইউ সিক বার্ড! এইটুকু একটা বাচ্চাকে তুমি মেরে দিতে চেয়েছিলে? চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার হাতটা কেঁপে গিয়েছিল। আমি পারিনি। তাই ভেবেছিলাম ওকে দূরে কোথাও সরিয়ে দেবো, কোনো বর্ডার টাউনে, শহর থেকে দূরে, যেখানে আমার চোখের সামনেও থাকবে না, আমাকে রোজ আমার ব্যর্থতার কথা মনে করাবে না। এই সালা, এই এখন ধরা পড়ে গিয়ে এখানে একের পর এক মিথ্যে কথা বলছিস? তোর বাচ্চা না হলে এতদিন নাটক করছিলি কেন? বাচ্চাটা তোর না হলে কার? হ্যাঁ, কার বাচ্চা? ও তোমার ছেলে বিক্রম। আয়ুষ, আয়ুষ তোমার ছেলে। বিক্রমের মনে হলো পায়ের তলা থেকে সাউথ কলকাতার এই দামি ইটালিয়ান মার্বেলের মেঝেটা কেউ যেন এক হ্যাঁচকায় সরিয়ে নিয়েছে। আয়ুষ ওর ছেলে, ওর নিজের রক্ত। হঠাৎ করে ঘরের এই ঠান্ডা এসির হাওয়া, সমীরের অস্তিত্ব, সব কিছু যেন মুছে গেল। একটা পুরনো ঘ্রাণ, একটা পুরনো বৃষ্টির রাতের স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। আজ থেকে ঠিক 6 বছর আগের একটা রাত। বিক্রম তখন এত কঠিন, এত রুক্ষ ছিল না। সে ছিল বেপরোয়া, জীবন নিয়ে একটু খামখেয়ালি। সে পুলিশের পরীক্ষার ফর্ম ফিল আপ করতো ঠিকই, কিন্তু বইগুলো ছুঁয়েও দেখত না। তার পুরো সময়টা জুড়ে ছিল শুধু অঞ্জলি আর গড়ের মাঠের অলস বিকেলগুলো। এই বিক্রম, তুমি কি কোনোদিনও সিরিয়াস হতে পারবে না? বাবা আজ আবার ওই সমীর মুখার্জির সঙ্গে কথা বলেছে। লোকটা বড় ব্যবসায়ী। বাবা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তোমার মতো একটা ছন্ন ছাড়া বেকার ছেলের হাতে আমাকে কিছুতেই তুলে দেবে না। আরে তুমি এত চাপ নিচ্ছ কেন? আমি তো পুলিশের এক্সামটা দিচ্ছি, এবার একটু পড়লেই পাশ করে যাব। তোমার বাবা তখন আমায় স্যালুট করবে, দেখো। এই বইগুলো গত 1 মাসে কবার খুলে দেখেছো বিক্রম? ভালোবাসা দিয়ে না পেট ভরে না। হ্যাঁ, তুমি যদি প্রমাণ করতে না পারো যে তুমি আমার দায়িত্ব নিতে পারবে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। অঞ্জলির সেদিনের সেই কথাগুলো
বিক্রমের বুকে প্রথমবার একটা তীব্র ভয় ঢুকিয়ে দিয়েছিল। সে বুঝেছিল সে অঞ্জলিকে হারাতে চলেছে। জীবনের প্রথমবার সে সিরিয়াস হলো। রাতের পর রাত জেগে সে পড়াশোনা শুরু করলো ওই পুলিশের পরীক্ষাটার জন্য। ওদিকে অঞ্জলির বাবা সমীরের সাথে বিয়ের দিনক্ষণ প্রায় ঠিক করে ফেলেছেন। বিক্রমের কাছে ওই একটা পরীক্ষাই ছিল শেষ পরীক্ষা, শেষ আশা। কিন্তু বাস্তব কোনো রূপকথার গল্প নয়। একদিনের চেষ্টায় বছরের পর বছর খামখেয়ালিপনা মোছা যায় না। বিক্রম ফেল করল, আর যেদিন পুলিশের মেরিট লিস্ট বেরোলো সেদিনই ছিল অঞ্জলির আশীর্বাদ। সেই রাতে অঞ্জলি নিজের আশীর্বাদের শাড়ি গয়না সব ছেড়ে ছুড়ে কাউকে কিছু না জানিয়ে ছুটে এসেছিল বিক্রমের কাছে, বিক্রমের ভাঙাচোরা মেস বাড়িতে। বাইরে তখন আজকের মতোই অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমি আর কি করতে পারতাম বিক্রম? আমি তোমায় অনেকবার বলেছিলাম একটু সিরিয়াস হতে। আর কিছু করার নেই বিক্রম, আর কিছু করার নেই। আমাদের সময় ফুরিয়েছে। পরশু আমার বিয়ে। না 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 না, আমায় আমায় ছেড়ে যেও না অঞ্জলি, প্লিজ আমায় ছেড়ে যেও না। আমি আমি মরে যাবো। আমি 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 সব ঠিক করে দেবো। আমি সব ঠিক করে দেবো। আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেবো। আমাকে আমাকে একটা বছর আর দাও। আমরা হেরে গেছি বিক্রম, হেরে গেছি। আমি সব ঠিক করে দেবো। আমার ছেড়ে যেও না, প্লিজ যেও না, প্লিজ যেও না, আমায় ছেড়ে প্লিজ অঞ্জলি যেও না। রাত অনেক রকমের হয়, আনন্দের, দুঃখের, বেদনার, সাধনার। প্রথমবার নিজের ভালোবাসাকে ছোঁয়ার রাত, আর নিজের ভালোবাসাকে চিরকালের মতো হারিয়ে ফেলার রাত। সেই রাত ছিল তাদের শেষবারের মতো ছুঁয়ে দেখার, অনুভব করার এক মরিয়া চেষ্টা। অঞ্জলির গায়ের সেই জুঁই ফুলের গন্ধ, আর বাইরে বৃষ্টির এক টানা শব্দ। সেই রাতের ভালোবাসায় কোনো ভবিষ্যৎ ছিল না, কোনো প্রতিশ্রুতি ছিল না, ছিল শুধু একটা অনন্ত শূন্যতা। সকালে যখন বিক্রম ঘুম থেকে ওঠে, অঞ্জলি তখন চলে গেছে। বিছানায় পড়ে আছে শুধু ওর একটা চুলের কাঁটা। সেই দিন বিক্রম তার ভেতরের নরম মানুষটাকে, প্রেমিক মানুষটাকে গলা টিপে মেরে ফেলে। বিক্রমের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার খাঁকি উর্দির ওপর। সে সমীরের দিক থেকে মুখ ঘুরিয়ে অঞ্জলির দিকে তাকায়। তার ধারালো চোখের দৃষ্টি আজ যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করোনি অঞ্জলি? তুমি জানতে আমি কতটা... কি জানাতাম বিক্রম? যে আমি প্রেগনেন্ট। বিয়ের 2 মাসের মাথায় সব ছেড়ে ছুড়ে কার কাছে আসতাম আমি? একটা বেকার ব্যর্থ মানুষের কাছে, যে নিজের দায়িত্বই নিতে পারে না, সে একটা বাচ্চার দায়িত্ব নিত। আমি আয়ুষের ভবিষ্যৎটা নষ্ট করতে চাইনি বিক্রম। হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম, কারণ
আমি আমার ছেলেকে একটা সুরক্ষিত জীবন দিতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি স্বার্থপর, কিন্তু কিন্তু একজন মা হিসেবে আমি কোনো ভুল করিনি। সুরক্ষিত জীবন? যে জীবনে ওর নিজের তথাকথিত বাবা ওকে পাচার করে দিতে চায়, সেই জীবন? ওটা সুরক্ষিত? তোমার ওই হিসেবি প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত আজ আমাদের ছেলেটাকে প্রায় মেরেই ফেলেছিল অঞ্জলি। He was almost dead if I was not there on time. স্যার, পোস্ট নিয়ে এসছি স্যার। মিস্টার মুখার্জিকে অ্যারেস্ট করো দাস। চার্জ অ্যাটেম্প টু মার্ডার, চাইল্ড ট্রাফিকিং, ক্রিমিনাল কনস্পিরেসি। 20 থেকে 22 বছর যাবে, ছাড়বো না তোকে। বেশ, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এই মিথ্যে জীবনটার চেয়ে, প্রতিদিন নিজের অক্ষমতা দেখার চেয়ে জেলে থাকা অনেক ভালো। নিয়ে চলো আমায়। আই এম টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড। বিশাল দামি আসবাবে সাজানো ড্রয়িং রুমে এখন শুধু বিক্রম আর অঞ্জলি, আর ভেতরের ঘরে ঘুমোচ্ছে তাদের 5 বছর আগের ওই বৃষ্টি ভেজা রাতের একমাত্র স্মৃতি, আয়ুষ। বিক্রম টুপিটা তুলে নেয়, দরজার দিকে পা বাড়ায়। এরপর কি হবে বিক্রম? তুমি ঠিকই বলেছিলে অঞ্জলি। 6 বছর আগের ওই বিক্রম একটা বাচ্চার দায়িত্ব নিতে পারতো না। তুমি বাস্তবটা বেছে নিয়েছিলে। আমি তোমাকে আর দোষ দিই না, কিন্তু আমরা দুজন যে বিশ্বাসটা, যে সম্পর্কটা ভেঙে দিয়েছিলাম, সেটা জোড়া দেওয়ার সম্ভব নয়। তুমি নিজেই তোমার জীবন বেছে নিয়েছো, আর আমি আমার। এতদিন যখন পেরেছ, আশা করি এরপরও তুমি আমাকে ছাড়া ভালোই থাকবে। চলি। ও, আর আয়ুষ তো আমার ছেলে বললে, পারলে ওর সাথে মাঝে সাঝে একটু দেখা করতে দিও। আমি কৃতজ্ঞ থাকব। এলাম। সময় একটা ভারী অদ্ভুত জিনিস। সে যেমন ভাঙতে পারে, তেমনি জুড়তেও পারে। তবে ভাঙা জিনিস জোড়া লাগলে আগের মতো আর নিখুঁত থাকে না, তাতে একটা দাগ থেকেই যায়। কলকাতার বুকেও শীত নেমেছে, মাঝে 6টা মাস কেটে গেছে। আলিপুর সেন্ট্রাল জেলের একটা অন্ধকার সেলই এখন সমীর মুখার্জির ঠিকানা। তার সেই অহংকার এখন জেলের 4 দেয়ালের মধ্যে বন্দী। অন্যদিকে অঞ্জলি সাউথ কলকাতার সেই বিলাসবহুল দম বন্ধ করা ফ্ল্যাট চিরকালের মতো ছেড়ে দিয়েছে। সে এখন আয়ুষকে নিয়ে থাকে নর্থ কলকাতায়, তার মা বাবার পুরনো ছিমছাম বাড়িতে। দামি গাড়ির বদলে সে এখন অটো বা মেট্রোতে যাতায়াত করে। একটা ছোট্ট স্কুলে পড়ায়। জীবনটা আর আগের মতো ঝকঝকে নেই ঠিকই, কিন্তু তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য খোলা আকাশ আছে। আর বিক্রমের ইউনিফর্মের রং এখনো খাঁকি, কিন্তু তার ভেতরের রুক্ষ মানুষটা যেন অনেক শান্ত হয়ে গেছে। ও আর অঞ্জলি এখন শুধুই দুজন পরিণত মানুষ, যারা একটা বাচ্চার জন্য নিজেদের ফেলে আসা অতীতকে হাতের নাগালের বাইরে কোনো এক উঁচু শেলফে সযত্নে তুলে রেখেছে।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আরে অফিসার আমায় ছেড়ে দিন, আমি তো শুধু একটা আইসক্রিম চুরি করেছিলাম, আমাকে জেলে পুরবেন না অফিসার প্লিজ। না, তুমি ব্যাড বয়। পুলিশ আঙ্কেল ব্যাড বয়দের ধরে জেলে ভরে দেয়। চলো আমার সাথে, চলো। বিক্রমের খোলা গলার প্রাণবন্ত হাসি। সে আয়ুষকে কোলে তুলে নিয়ে শূন্যে ছুড়ে দেয়। আয়ুষের খিলখিল হাসি গড়ের মাঠের বাতাসে ছড়িয়ে পড়ছে। আয়ুষ ওর পিঠে চড়ে বসেছে। একটু দূরে ঘাসের ওপরে একটা পাতা আঁকা চাদরে বসে আছে অঞ্জলি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার না পাওয়া পরিণতির দিকে। বিক্রম আয়ুষকে কাঁধে নিয়ে অঞ্জলির পাশে এসে বসে। আবার নামিয়ে দিল। তুমি আজও ডিউটি ফাঁকি দিয়ে চলে এলে বিক্রম? বড়বাবু কিছু বলে না তোমার? বড় ইন্সপেক্টরদের একটু আধটু ডিউটি ফাঁকি দেওয়া মানায়। তাছাড়া আয়ুষ কাল রাতে ফোনে অর্ডার দিয়েছিল যে আজ ওকে ময়দানে নিয়ে আসতেই হবে। ডিউটির চেয়ে তো চিফ কমান্ডারের অর্ডারটা বড়, তাই না? তুমি ওকে লাই দিয়ে মাথায় তুলছো। সারা দিন শুধু পুলিশ পুলিশ খেলা। এই তো একটু আগে আমার বাবার ছাতাটা চুরি করলো নিজেই, দিয়ে আমাকে এসে বলছে, হে ইউ ব্যাড লেডি, হ্যান্ডস আপ। আয়ুষ ঘাসের ওপর দিয়ে ছুটে এসে বিক্রম আর অঞ্জলিকে জড়িয়ে ধরে। জানো মাম্মা, আমি যখন বড় হব পুলিশ আঙ্কেলের মতো বড় ইন্সপেক্টর হব, আর আমার কাছে একটা বড় বন্দুক থাকবে, ইয়া বড়। সেই দিয়ে সব দুষ্টু লোকেদের ভয় দেখিয়ে দেব। তুমি তুমি আমার চেয়ে অনেক বড় পুলিশ হবে চ্যাম্পিয়ন, অনেক বড় মানুষ হবে। দেখবে পৃথিবীর সব দুষ্টু লোকেরা আয়ুষ স্যারকে সব থেকে বেশি ভয় পাবে, পাক্কা। তারপর আমি আর তুমি মিলে সব চোরদের ধরে ফেলবো। এখন তুমি আবার চোর সাজো তো, আমি তোমায় ধরবো। আচ্ছা বাবা, চ তুই লুকো, আমি গুনছি, ঠিক আছে? 10 অব্দি গুনবো, যা। 1 2 3 গেলে কি 4 অঞ্জলি ঘাসের ওপর বসে বসে দৃশ্যটা দেখে। তার চোখে একটা অদ্ভুত শান্তি। সে জানে বিক্রম তার জীবনে আর কোনো দিনও সেই পুরনো প্রেমিকের অধিকারে ফিরে আসবে না। তারা কেউই আর কাউকে ভালোবাসার কথা বলে না। কিন্তু যখনই আয়ুষের স্কুলের পেরেন্ট টিচার মিটিং থাকে বা আয়ুষের জ্বর আসে, বিক্রম ঠিক এসে দরজায় দাঁড়ায়। ভিক্টোরিয়ার সাদা মার্বেলের ওপর শেষ বিকেলের রোদ এসে পড়েছে। বিক্রম আর আয়ুষ সামনে ছুটে বেড়াচ্ছে। জীবনকে আসলে সিনেমার মতো সাদা বা কালো দিয়ে আলাদা করা যায় না। জীবনের আসল রং হলো ধূসর। সেখানে ভুল সিদ্ধান্ত থাকে, হেরে যাওয়া থাকে, আক্ষেপ থাকে। কিন্তু সেই ধূসর অন্ধকারের মধ্যেই মানুষ ঠিক খুঁজে নেয় তার নিজস্ব রূপকথা। যে রূপকথায় রাজা আর রানী হয়তো শেষে গিয়ে এক হয় না, কিন্তু একটা ছোট্ট রাজপুত্রের হাসি মুখের জন্য তারা আজীবন একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে থেকে যায়। কলকাতার বাতাসে তখন শীতের শিরশিরানি। আকাশে কাটাকুটি খেলা শেষে একটা লাল রঙের ঘুড়ি মুক্ত হয়ে উড়ে যাচ্ছে দূর আকাশের দিকে, ঠিক এদেরই মতো। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অসময় এসো না। গল্প ঐন্দ্রিলা। গল্পের সূত্রধার রুদ্র। বিক্রমের চরিত্রে আরজে দেব, অঞ্জলির চরিত্রে ঐন্দ্রিলা, সমীরের চরিত্রে সমক, কনস্টেবল দাস এবং রতনের চরিত্রে জ্যোতিষ্মান, লালুর চরিত্রে চয়ন, গুন্ডার চরিত্রে জ্যোতিষ্মান এবং রুদ্র। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন অরিত্র এবং আরুষা।
সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।